গ্যাস সংকটে রাজধানীর ফিলিং স্টেশনে গাড়ির দীর্ঘ লাইন। টেকসই সমাধানে দেশি গ্যাস উত্তোলনের তাগিদ বিশ্লেষকদের। রাজধানীর কুর্মিটোলায় হাসপাতাল প্রাঙ্গণে ঢুকে পড়ল বাস। প্রধান প্রবেশ দুয়ার ভেঙে ঘটনাস্থলেই একজনের মৃত্যু, আহত আরও কয়েকজন। ডাকঘর থেকে উধাও ফিক্সড ডিপোজিটের টাকা। রাজবাড়ী প্রধান ডাকঘরে জমা করা টাকা যায়নি সরকারি কোষাগারে, ভুক্তভোগীদের হাহাকার। বন্দরের বহির্নোঙরের ৩ জাহাজ থেকে ১০ কোটি টাকার মালামাল লুট। নৌমন্ত্রীকে চেম্বার সভাপতির চিঠি, কোস্টগার্ডের দাবি ঠেকানো হয়েছে ডাকাতি। সিলেটে লাইসেন্সহীন ক্লিনিকের দৌরাত্ম্য। নবায়ন নেই, তবুও চলছে চিকিৎসা সেবা। তালিকা করা ১৪ প্রতিষ্ঠানের মধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে ২টিতে। এবং টানা ২ সপ্তাহ পর থামল যুক্তরাষ্ট্র ইরানের পাল্টাপাল্টি হামলা। অস্ত্র কমে আসায় বন্ধ হয়েছে হামলা, এমন দাবি নাকচ করলেন মার্কিন প্রেসিডেন্ট। রাজধানীর গ্যাস পাম্পে এখন দিনের চেয়ে রাতেই ভিড় বেশি, তবুও মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও খালি হাতে ফিরতে হচ্ছে অনেক চালককে। বেশি বিপাকে ভাড়ায় চালিত সিএনজি অটোরিকশা চালকরা। আয় কমায় সংসার চালানোই হয়ে উঠেছে কঠিন। এই সংকটের প্রভাব পড়েছে নগর পরিবহনেও। সড়কে কমেছে সিএনজি অটোরিকশার সংখ্যা, ভোগান্তি বেড়েছে সাধারণ যাত্রীদের। এই দুর্ভোগের জন্য গ্যাসের আমদানি নির্ভরতা এবং অনিয়ম অব্যবস্থাপনাকে দুষছেন বিশ্লেষকরা। রাজধানীর বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে সকাল থেকে গভীর রাত একই চিত্র। শত শত গাড়ির দীর্ঘ সারি। ২বার লাইনে দাঁড়ালেই দিনের অর্ধেক সময় চলে যাচ্ছে, তবুও প্রয়োজন অনুযায়ী গ্যাস মিলছে না। আজকে তো গ্যাসে পাই নাই, যে খালি গাড়ি নিয়ে এখানে গ্যাস নিতে আইছি, এখন এখানেও তো বন্ধ করে দিয়েছে। সিরিয়ালে থাকিয়ে গ্যাস নিছি, মাত্র একবার ঢুকছে ৪৫ টাকার, একবার ঢুকছে ৪৫ টাকার। মানে আমাদের দিন ছাড়। সবচেয়ে বেশি ক্ষতির মুখে ভাড়ায় চালিত সিএনজি অটোরিকশা চালকরা। তারা বলছেন, সারাদিন লাইনে দাঁড়িয়ে থাকার কারণে পর্যাপ্ত ট্রিপ দেয়া যাচ্ছে না। দৈনিক জমার টাকা তুলতেই হিমশিম অনেকেই। গ্যারাজে গেল, মাঝে বকে জমা দাও, বাসায় গেল বউ রান্না করে, মজা নাই, চাও নাই, দাও নাই, বাজার নাই, এই করুণ অবস্থায় আছে। কাস্টমার কিছু চলতে পারে আর কি, এই জন্যই আর কি চালু রাখা, কিন্তু কোম্পানির অনেক লস হইতেছে। এই সংকটের প্রভাব পড়েছে রাজধানীর গণপরিবহন ব্যবস্থাতেও। সড়কে সিএনজি অটোরিকশার সংখ্যা কমে যাওয়ায় যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। ২০-৫০ টাকা আমরা বেশি চাই, এখন প্যাসেঞ্জার দিল্লি দেয়, না দিল্লি আমরা নিয়ে দৌড় মারি। অবশ্যই আমরা চাই যদি সরকার সমাধান করুক। সমাধান না করার কারণ কি আমরা এটা বুঝতেছি না। মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনাল বন্ধ থাকায় জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কমে গেছে। ক্ষতিগ্রস্ত যন্ত্রাংশ মেরামতে যুক্তরাজ্য থেকে আসা প্রকৌশলীরা কাজ করছেন, তবে টার্মিনালটি পুরো সক্ষমতায় চালু হতে আরও কিছুদিন লাগতে পারে। এদিকে পাইপলাইন মেরামতের কারণে কুমিল্লায় সাময়িকভাবে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় দেশের সার্বিক গ্যাস সংকট আরও তীব্র হয়েছে। দীর্ঘদিনের আমদানি নির্ভর নীতির কারণেই এমন সংকটে ভোগান্তির শিকার সাধারণ মানুষ, বলছেন বিশেষজ্ঞরা। গ্যাস নিয়ে যে এই যে ভয়ানক রকমের চোরা কারবারি চলেছে বা চলছে, সরকার বা জাতি গ্যাস চুরির শিকার হচ্ছে ব্যাপকভাবে তিতাসে। সেই চুরি বন্ধ করা, এই কাজগুলো, সমস্ত কাজগুলো একসঙ্গে সামগ্রিকভাবে এবং সমন্বিতভাবে করতে হবে। তাদের মতে নতুন গ্যাস ক্ষেত্র অনুসন্ধান, দেশীয় গ্যাস উত্তোলন বৃদ্ধি এবং জ্বালানি খাতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নই হতে পারে টেকসই সমাধান। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। গ্যাস সংকট নিয়ে আরও খবর জানাতে গাজীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদা শিকদার। মাহমুদা, গ্যাস সংকটের প্রভাব তো পরিবহন খাতে ব্যাপকভাবে লক্ষণীয়। আপনি গাজীপুরে রয়েছেন। গাজীপুর যেহেতু বাংলাদেশের অন্যতম বৃহত্তম শিল্প নগরী, শিল্প খাতে আসলে গ্যাস সংকটের কি প্রভাব পড়েছে বিস্তারিত জানতে চাই। যে চাপ না থাকার যে সমস্যা, এই সমস্যার ভিতরে সবথেকে বেশি বিপাকে পড়তে হচ্ছে কারখানা কর্তৃপক্ষকে। আমি একটু যদি আপনাকে পেছনে দেখাই, যে আমি এখন আছি গাজীপুরের বাহাদুরপুর এলাকার ইউনিটি ফেব্রিক্স নামের একটি কারখানাতে। এই গ্যাসের সংকটের কারণে কিন্তু তাদের যে ওয়াশিং প্ল্যান্ট, সেই ওয়াশিং প্ল্যান্ট একদম বন্ধ রয়েছে। এবং আপনি জানেন যে একটি কারখানার কিন্তু প্রত্যেকটি সেক্টর আসলে একটি আরেকটির সাথে আসলে সংযুক্ত। এই সংযুক্ত থাকার কারণে কিন্তু দেখা যাচ্ছে যে ওয়াশিং সাইডে যখন কাজ চলছে, তখন আয়রন সেকশন
বন্ধ থাকছে, আবার আয়রন সেকশনে যখন কাজ চলছে তখন কিন্তু ওয়াশিং সাইডটা বন্ধ থাকছে। আমি যদি এখানে কারখানার যে জেনারেল ম্যানেজার আছে বেলায়েত হোসেন, আমি আপনার সাথে একটু কথা বলতে চাই যে এই যে গ্যাসের যে সংকট, আপনারা বিকল্প উপায়, বিকল্প জ্বালানির মাধ্যমে কি কোনোভাবে মানে ব্যবস্থা করতে পেরেছিলেন কিনা? জি, বিকল্প ব্যবস্থা আমরা শুরু করেছিলাম, কিন্তু আসলে গ্যাস যেহেতু আমাদের লাইনে গ্যাস না থাকার কারণে আমরা বাইরের থেকে গ্যাসের সংযোগ আমরা পাচ্ছি না, বা আমরা গাড়ি পাঠালে গাড়ি একদিন পরে পাচ্ছি বা ওই দিন রাতে পাচ্ছি। সারাদিন আমাদের ওয়ার্কার বসে আছে, যার জন্য আমাদের ফিনিশিংটা সব মাল জমে আছে, কোনো মাল আমরা শিপমেন্ট করতে পারতেছি না। গ্যাস আনলে ওই গাড়িটা শেষ হলে আবার গাড়ি গেলে আবার একদিন বসে থাকে। এভাবে আমার তো প্রতিদিনের কাজ প্রতিদিন করতে হয় যদি বাইরের শিপমেন্ট ডেট মিট করতে হয়। সেক্ষেত্রে আমাদের এই মানে বিকল্প যে গ্যাস আনি, এই গ্যাস দিয়ে আমাদের পরিপূর্ণভাবে কাজ করতে পারতেছি না, যার জন্য আমরা শিপমেন্ট ডেট মিট করতে পারছি না। এটা আমাদের সবচেয়ে বড় সমস্যা। আসলে গ্যাসের যে লাইন, সেই লাইনে চাপ না থাকা বা পাওয়ার গ্রিডের সমস্যা, যাই বলি না কেন, প্রতি বছরই এবং প্রতি মাসেই কিন্তু এই গ্যাসের যে সমস্যা থাকছে, এই সমস্যার যে ভর্তুকি, এই ভর্তুকিটি কিন্তু গুনতে হচ্ছে একদম বেলা শেষে এসে কারখানার যারা কর্তৃপক্ষ থাকছে সেই কারখানার মালিকদের। তো আসলে কারখানার মালিকদের একটি কথা যে জ্বালানি, যে বিকল্প জ্বালানি, সেই জ্বালানিটা ব্যবস্থা আসলে শুধুমাত্র কারখানা কর্তৃপক্ষের করলেই হবে না, সরকারের পক্ষ থেকে আসলে ব্যবস্থা নিতে হবে যাতে সম্পূর্ণরূপে যে ফ্যাক্টরিগুলো আছে সেই ফ্যাক্টরিগুলো অন্তপক্ষে গ্যাস পায় এবং তাদের যে উৎপাদন, তাদের বায়ারদের যে চাওয়া পাওয়া সবকিছুই যেন শেষ করে অন্তপক্ষে শেষ মুহূর্তে এসে শ্রমিকদের যে বেতন সেটি নিয়ে যেন কোনো ধরনের বিড়ম্বনায় তাদেরকে পড়তে না হয়। তো এই ছিল গাজীপুরের বর্তমানে কারখানাগুলোতে যে উৎপাদন ব্যাহত হচ্ছে সেই চিত্র সম্পর্কে সর্বশেষ তথ্য। মাহমুদা, ধন্যবাদ আপনাকে। নিরাপদ বিনিয়োগের আশায় সঞ্চিত অর্থ রাজবাড়ী প্রধান ডাকঘরে জমা দিয়েছেন কয়েকশো মানুষ, কিন্তু সেই অর্থ পৌঁছায়নি সরকারি কোষাগারে। কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে রাজবাড়ী পোস্ট অফিসের কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে। এমন কাণ্ডে দিশেহারা ভুক্তভোগীরা। স্বামী নেই, সন্তান নেই প্রতিবন্ধী জাহানারার। তিলে তিলে জমানো 2 লাখ টাকা রেখেছিলেন পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিটে, কিন্তু হঠাৎই জানতে পারেন তার জমা দেওয়া টাকা সরকারি কোষাগারে পৌঁছায়নি। জাহানারার মতো এমন করুণ পরিণতি আরো অনেক গ্রাহকের। প্রতিবন্ধী মানুষ আমার টাকাটা রাখলো মন মেলা কষ্টে, শিশু সম্বল আমার কষ্টের টাকা না। পুরা পোস্ট অফিস স্টাফের সাথে জড়িত আছে এবং পোস্টমাস্টার ছিলেন বিকাশ বাবু, মূলত হলো উনি আছেন শিহাবের সাথে। জানা গেছে ফিক্সড ডিপোজিট করতে পোস্ট অফিসে গেলেই লেটার রাইটার শিহাব নিদার কাছে পাঠাতেন পোস্টমাস্টার থেকে শুরু করে অন্যান্য কর্মকর্তারা। সেই সুযোগে শিহাব কোটি টাকা আত্মসাৎ করে পালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। শিহাবের কাছে 2 লাখ টাকা রাখছি, 7-8টা স্লিপ দিছে। যেদিনে আসি কয় যে ওই নাই। এই যে আজকে আমি এসে শুনতেছি যে আন্দোলন পালাতক আসছি সবাই, যে আমাদের টাকা কই, আমাদের টাকা গেল, কোনো স্লিপ দেখাইলাম। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠানেও যদি মানুষের জানমালের সিকিউরিটি যদি না থাকে তাহলে আসলে মানুষের এই জায়গা থেকে আস্থা হারিয়ে যাবে। অফিসে নেই পোস্টমাস্টার বিকাশ বিশ্বাস, শিহাব মৃধাকেও পাওয়া যায়নি কর্মস্থলে। তবে তার গ্রামের বাড়িতে গিয়ে দেখা মেলে সম্প্রতি তিনি বিপুল অর্থ খরচ করে বানিয়েছেন বাড়ি। পরিবারের দাবি তিনি কয়েকদিন ধরে নিখোঁজ, দাবি সুষ্ঠু তদন্তের। পোস্ট অফিসে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা ছিল ওই জায়গা, তারা ইনভলভ আছে এ পর্যন্ত তো আমরা শুনতেছি। এখন আসলেও কি বিষয়টা অবশ্যই তদন্ত করে তো দেখা উচিত। এই বিষয়ে তদন্ত চলমান, প্রতিবেদন জমা দেওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান নতুন পোস্টমাস্টার। এই টাকাটা পরবর্তীতে সে আর অ্যাকাউন্টভুক্ত করে নাই, অর্থাৎ কাউন্টারে আর জমা দিই নাই, তার নিজের কাছে রেখে দিয়েছে। এভাবে গ্রাহকদের সাথে সে প্রতারণা করছে। পরবর্তীতে আমরা যখন এটা উদ্ঘাটন করতে পেরেছি, তারপর থেকে সে আর অফিসে আসছে না, তার ফোন বন্ধ, তাকে আর পাওয়া যাচ্ছে না। এই ব্যাপারে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাইছি। অর্থ আত্মসাতের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি সচেতন নাগরিকদের। আমরা অতি সত্বর মনে করি এখানে প্রশাসন, রাষ্ট্রযন্ত্র তার দৃঢ় পদক্ষেপ নিয়ে, আইনি পদক্ষেপ নিয়ে এই গ্রাহকদের টাকা যাতে সে ফেরত পায় এবং যারা এই ধরনের টাকাগুলো চুরি করেছে অথবা লুটপাট করেছে তাদের বিষয়ে আইনের ব্যবস্থা নেওয়া হয়। নিয়ম মেনে সরকারি প্রতিষ্ঠানে টাকা জমিয়ে এমন পরিণতি মেনে নিতে পারছেন না কেউ। দ্রুত সমস্যার সমাধান হবে, যার টাকা তার নামে যাবে, এমন জোর দাবি তুলছেন ভুক্তভোগীরা। ডিবিসি নিউজ ডেস্ক। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে 3টি বিদেশি স্ক্র্যাপ জাহাজ থেকে লুট হয়েছে অন্তত 10 কোটি টাকার মালামাল। এমন জলদস্যুতায় উদ্বেগ ছড়িয়েছে জাহাজ মালিকদের ভেতর। পরিস্থিতি জানিয়ে নৌমন্ত্রীকে চিঠি দিয়েছেন চেম্বার সভাপতি। তবে কোস্টগার্ড বলছে দ্রুত ব্যবস্থা নেয় 2টি জাহাজে দস্যুতার কোনো ঘটনা ঘটেনি।
গেল ২৯শে জুন রাতে চট্টগ্রাম বন্দরের বহিনঙ্গনের চার্লি অ্যাঙ্কারেজে পৌঁছায় এমভি হাইজু জাহাজ। রাত ১টার দিকে জাহাজে হানা দিয়ে প্রায় ১ কোটি টাকার সরঞ্জাম লুট করে নিয়ে যায় জলদস্যুরা। পরদিন একই স্থানে এমটি আইরুস নামে আরেকটি জাহাজ লুটের শিকার হয়। পরে কিছু মালামাল উদ্ধার করে পুলিশ। সবশেষ ১৬ই জুলাই ভোরে লুটের শিকার হয় সিয়েরা লিওনের পতাকাবাহী ট্যাঙ্কার টাইশুয়েনে। এই ধরনের ঘটনা আমাদের জন্য উদ্বেগের বিষয়। একটি জাহাজ যখন বাংলাদেশের রিসাইক্লিং উদ্দেশ্যে আসে, বিনিয়োগকারী হিসেবে আমরা চাই তার পুরো যাত্রাপথ এবং প্রক্রিয়া নিরাপদ হোক। এই ঘটনা শুধু একটি প্রতিষ্ঠানের ক্ষতি নয়, এটি পুরো শিপ রিসাইক্লিং শিল্পের আন্তর্জাতিক ভাবমূর্তিরও প্রভাব ফেলতে পারে। দস্যুতার ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে নৌ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে চট্টগ্রাম চেম্বার। এই ধরনের যদি পাইরেসি কেস সামনে আরও বেড়ে যায়, তাহলে আন্তর্জাতিক মণ্ডলে চট্টগ্রাম বন্দরের সুনাম নষ্ট হবে। আমরা মনে করি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে অতি সত্বর এই পাইরেসি যেই ঘটনাগুলি ঘটছে সেগুলি বন্ধ করা। এদিকে সংবাদ সম্মেলনে কোস্টগার্ডের দাবি, ৩টি জাহাজের মধ্যে ২টির ঘটনায় খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেওয়াই কোনো মালামাল লুট হয়নি। ৩টি জাহাজের মধ্যে ২টির ক্ষেত্রে কোস্টগার্ডকে অবহিত করার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় কার্যব্যবস্থা গ্রহণ করা হয়, ফলে কোনো মালামাল চুরি হয়নি এবং সংশ্লিষ্ট জাহাজ কর্তৃপক্ষ বাংলাদেশ কোস্টগার্ডকে নো অবজেকশন সার্টিফিকেট এনওসি ও লেটার অব অ্যাপ্রিসিয়েশন প্রদান করেছে। অথচ সংবাদে ওই জাহাজ থেকে মূল্যবান সরঞ্জাম লুটের তথ্য প্রকাশ করা হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন। এসব ঘটনায় মামলা বা কোনো আইনি ব্যবস্থা নেয়নি জাহাজ মালিকরা। বিষয়টি নিয়ে কথা বলতে রাজি হননি বন্দর কর্তৃপক্ষের কেউ। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। সিলেট সিটি কর্পোরেশন এলাকার নবায়নহীন ও লাইসেন্সবিহীন ক্লিনিকের বিরুদ্ধে অভিযানে নেমেছে জেলা প্রশাসন। একটি প্রতিষ্ঠান সিলগালা ও আরেকটিকে জরিমানা করে বাকিগুলোকে লাইসেন্স নবায়নে বেঁধে দেওয়া হয়েছে সময়। তবে হাসপাতাল কর্তৃপক্ষ নবায়ন প্রক্রিয়ার সময় সাপেক্ষ দাবি করলেও প্রশাসন বলছে অভিযান চলমান থাকবে। সিলেট সিটি কর্পোরেশন এলাকার অনিবন্ধিত এবং লাইসেন্স নবায়ন না করা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযানে নেমেছে জেলা প্রশাসন। 14টি প্রতিষ্ঠানের তালিকা করে এরই মধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে 2টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। নির্দিষ্ট সময়ের মধ্যে লাইসেন্স নবায়ন না করলে বাকিগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা বলছে জেলা প্রশাসন। তারা আসলে তাদের লাইসেন্সটা হালনাগাদ না করেই ব্যবসা পরিচালনা করতেছেন দীর্ঘদিন ধরে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়েছি এবং 15 দিনের সময় দেওয়া হয়েছে। 15 দিনের মধ্যে তারা তাদের কার্যক্রমগুলো শেষ করবেন। সিটি কর্পোরেশন এলাকায় বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের সংখ্যা 80টি। এর মধ্যে 2টি প্রতিষ্ঠান চলছে লাইসেন্স না নিয়েই। এছাড়া আরও 12টি প্রতিষ্ঠানের নিবন্ধনের মেয়াদ শেষ হলেও নবায়ন হয়নি। আবেদন করলেও স্বাস্থ্য বিভাগের অবহেলায় লাইসেন্স নবায়ন প্রক্রিয়া আটকে আছে, জানালেন বেসরকারি ক্লিনিক ও হাসপাতাল মালিকরা। 24-25 সার্টিফিকেট যখন আসার পরে আমি 25-26 আবেদন করব। আমি প্রসেসিংয়ে আছি। তথ্য জমা দিছি, ওটা ভিজিটে আসলে পরে স্বাস্থ্য ওই সিভিজন অফিস থেকে ভিজিটে আসলে পরে তখন তারা ওইটা করে আর কি রিনিউয়েশন করে। ওইটা তো আমি জানি না, এই প্রথম জানলাম। তবে প্রশাসন বলছে আবেদন প্রক্রিয়ায় ত্রুটি, নির্ধারিত শর্ত পূরণ না করা সহ বিভিন্ন কারণে লাইসেন্স নবায়ন করা যাচ্ছে না। অভিযানে পেয়েছি আমরা যে সঠিকভাবে আছে, আমরা তাদেরকে অ্যাপ্রিসিয়েট করব, আমরা ভালোটাকে অ্যাপ্রিসিয়েট করব যে তারা ইউজ করতেছে এবং সেটাকে আমরা আরও এনকারেজ করব যে আপনারা এটা ব্যবহার করেন এবং অন্যান্য হাসপাতালগুলোকে আমরা সেটা এনকারেজের দিকে যাব। প্রায় 80টার মতো ক্লিনিক আছে এবং এদের কাগজপত্র আমি চেক করে দেখলাম বেশ কয়েকটি ক্লিনিক, এদের সংখ্যা প্রায় 14টি, যাদের দীর্ঘদিন ধরে তাদের লাইসেন্সটা রিনিউ করা নাই। এর মধ্যেও তারা কোনো কার্যকরী পদক্ষেপ না করায় আমি জেলা প্রশাসকের কাছে আমরা একটি পত্র দিই। স্বাস্থ্যসেবার মান উন্নয়নে এই অভিযান, বলছেন তারা। তাওহিদুর রহমান শাহ, ডিবিসি নিউজ, সিলেট। শতবর্ষী ফেনী সরকারি কলেজে 20,000 শিক্ষার্থী পড়াশোনা করলেও লাগেনি উন্নয়নের ছোঁয়া। শিক্ষক শ্রেণীকক্ষ সংকটের পাশাপাশি জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান। এছাড়াও অপ্রতুল ছাত্রাবাস ও পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় কষ্টে শিক্ষার্থীরা। সমস্যার সমাধানে পাঠদানের সুষ্ঠু পরিবেশ অটুট রাখার দাবি তাদের। 1922 সালে যাত্রা শুরু ফেনী সরকারি কলেজের। জাতীয়করণ হয় 1979 সালে। প্রতিষ্ঠার 100 বছর পার হলেও সুবিধা বঞ্চিত কলেজটি। 180 শিক্ষক পদের বিপরীতে আছেন মাত্র 70 জন। প্রতিটি বিভাগের জন্য গড়ে মাত্র 2টি করে শ্রেণীকক্ষ, তাই সব বর্ষের পাঠদান একই সময়ে সম্ভব হয় না। কাঠামোগত সমস্যার কারণে ব্যাহত হচ্ছে স্বাভাবিক কার্যক্রম। আমাদের ডিপার্টমেন্টে যে ক্লাসরুম আছে ওগুলো হচ্ছে 2টা। আমরা অনেক সময় ঠিক মতো
ক্লাসও করতে পারি না। বেশ কিছু জায়গা বেদখলকৃত আছে, যথাযথ কর্তৃপক্ষ উদ্ধার করে যদি ফেনী কলেজের কাছে হস্তান্তর করে তাহলে ফেনী কলেজের আবাসিক এবং ক্যাম্পাসের সমস্যাগুলো অনেকটুকু সমাধান হবে। বেশ কয়েকটি ভবন পুরনো ও জরাজীর্ণ, দীর্ঘদিন সংস্কার না হওয়ায় তাত্ত্বিক ও ব্যবহারিক ক্লাস যথাযথভাবে পরিচালনা করা সম্ভব হয় না। জায়গা সংকটে নষ্ট হচ্ছে বহু দুষ্প্রাপ্য বই। আমাদের এখানে আধুনিক মানের কোনো বিজ্ঞান ল্যাব নেই। ক্লাসের মাঝে অবসর পাবো, এখানে লাইব্রেরিতে এসে পড়বো, এটা খুলে আমাদের কলেজে অন্যান্য শিক্ষার্থীরাও উপকার পাবে। কলেজ ক্যাম্পাসে পানি নিষ্কাশনের জন্য প্রয়োজনীয় ড্রেনেজ ব্যবস্থা নেই। সামান্য বৃষ্টিতেই মাঠ পানিতে তলিয়ে যায়। ছাত্রাবাস নিয়েও রয়েছে বিস্তর অভিযোগ। কলেজের প্রায় ৮ একর জমি প্রভাবশালীদের দখলে। সমস্যা সমাধানে কর্তৃপক্ষকে এগিয়ে আসার আহ্বান জানান অধ্যক্ষ। সুপ্রিম কোর্টে মামলা আছে, তারপরে স্থানীয় আদালতে কিন্তু মামলা রয়েছে, মামলা চলমান রয়েছে, এবং এই মামলাগুলো নিষ্পত্তি করে যত দ্রুত কলেজের যে জায়গাগুলো যদি দখলমুক্ত করে যদি কলেজের তত্ত্বাবধান নিয়ে আসা যায়, কিছু স্থাপনা তৈরি করে সেখানে আমরা আলাদা একটা ক্যাম্পাস তৈরি করা সম্ভব করতেন। এই জায়গাগুলো এখন উদ্ধারে আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এগিয়ে আসতে হবে। ২০,০০০ শিক্ষার্থীর এই প্রতিষ্ঠান সংস্কারের দাবি ফেনীবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার উন্নয়ন কাজই এখন দুর্ভোগের কারণ। ২০২৩ সালে নতুন বাজার থেকে মহিলা কলেজ এবং ট্রাফিক মোড় থেকে হায়দরগঞ্জ সড়কে ড্রেন নির্মাণ শুরু হলেও কাজ হয়েছে মাত্র ৫৭%। এতে সামান্য বৃষ্টিতেই চলাচল হয়ে উঠছে ঝুঁকিপূর্ণ। চরম ভোগান্তিতে বাসিন্দারা। পৌর কর্তৃপক্ষ বলছে দ্রুত নির্মাণ কাজ শেষ করার চেষ্টা চলছে। উন্নয়নের প্রতীক্ষায় পড়ে থাকা এই সড়কে এখন আর ইঞ্জিনের শক্তি নয়, ভরসা মানুষের হাত। ভাঙাচোরা কর্দমাক্ত রাস্তায় বিকল হচ্ছে যানবাহন। গন্তব্যে পৌঁছাতে চালকের সঙ্গে কাঁধ মেলাচ্ছেন যাত্রীও। লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার নতুন বাজার থেকে মহিলা কলেজ সড়কের এই চিত্র। প্রায় ৩ বছর ধরে চলা সড়ক ও ড্রেন নির্মাণ কাজের ধীরগতিতে প্রতিদিনের এই দুর্ভোগই এখন স্থানীয়দের নিত্যসঙ্গী। আমরা সাধারণ মানুষ, স্কুলের ফলাফাইন, মাদ্রাসার ফলাফাইন এখানে হাঁটাচলা করতে পারতেছে। এখানে একটা মহিলা কলেজ আছে, খুবই খারাপ অবস্থা। অনেক কষ্ট হয়েছে ঠেলে বের করতে। প্রতিদিন একটা না একটা অ্যাক্সিডেন্ট এই রাস্তা হচ্ছে। আমাদের রাস্তার বেহাল দশা, ওটা কিন্তু সমাধান না করে আমাদের পুরো ট্যাক্স 10 গুণ বাড়িয়ে দিয়েছে। সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, খোলা ড্রেন আর কাদায় দুর্ভোগ বাড়ছে। দীর্ঘদিনেও নির্মাণ কাজ শেষ না হওয়ায় এখন বিকল্প পথে চলতে হচ্ছে অনেককে। এতে যেমন বাড়ছে সময়, তেমনি বাড়ছে দুর্ভোগ। জুতা হাতে নিয়ে আমরা দোকানের ভিতরে ঢুকি, আবার বাইরের সময় জুতা হাতে নিয়ে আবার এই মেন রোডে আমার যাওয়া লাগে। বোরকা টোরকা ভিজে গেছে, বাচ্চা নিয়ে আসা যাওয়া খুব কষ্ট হয়। এই রাস্তাটা যেন অতি তাড়াতাড়ি নির্মাণ হয় এবং কাজটা হয়। একই অবস্থা ট্রাফিক মোড় থেকে হায়দরগঞ্জ সড়কেরও। পৌরসভার প্রশাসক বলছেন দ্রুত কাজ শেষ করতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কঠোরভাবে তাগিদ দেওয়া হয়েছে। বিভিন্ন স্থাপনার প্রতিবন্ধকতা ছিল, এগুলা ভেঙে আমরা কাজটিকে আবার জোর তদারকির সাথে শুরু করি এবং গত ৮ মাসে কাজটিকে আমরা 10% থেকে প্রায় ৫৭% উন্নীত করতে সক্ষম হয়েছি। মনিটরিং এবং আমাদের অন্যান্য কার্যক্রম অব্যাহত আছে। আশা করি আগামী ডিসেম্বর মাস নাগাদ সম্পূর্ণ কাজটি শেষ করা সম্ভব হবে। নিরাপদ চলাচল নিশ্চিত করতে প্রয়োজনীয় তদারকি এবং নির্মাণ কাজে আরও গতি আনার দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। বেহাল হবিগঞ্জ ইকরাম সুজাতপুর সড়ক, তাই চরম ভোগান্তিতে পড়েছেন দক্ষিণ বানিয়াচংয়ের লাখো মানুষ। প্রায় ১৬ কিলোমিটার দীর্ঘ সড়কের নানা জায়গায় সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত, খানাখন্দের। এতে প্রতিদিনই ঝুঁকি নিয়ে চলাচল করছেন যাত্রী ও চালকরা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর LGED জানিয়েছে, আবহাওয়া অনুকূলে এলে দ্রুত সংস্কার কাজ শুরু করা হবে। দক্ষিণ বানিয়াচংয়ের মানুষের জেলা শহরের সঙ্গে যোগাযোগের অন্যতম প্রধান সড়ক হবিগঞ্জ ইকরাম সুজাতপুর। বছরের পর বছর সংস্কারের অভাবে এখন এটি এক দুর্ভোগের পথে পরিণত হয়েছে। কোথাও পিচ উঠে গেছে, কোথাও সৃষ্টি হয়েছে বড় গর্ত, আবার কোথাও ভেঙে পড়েছে সড়কের দুই পাশ। বর্ষা এলেই পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। গর্তে জমে থাকা পানি দেখে রাস্তার অবস্থা বোঝার উপায় থাকে না। ফলে প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা। দীর্ঘ সময় যানজটে আটকে থাকার পাশাপাশি বাড়তি ভাড়াও গুনতে হচ্ছে যাত্রীদের। একজন রোগী যদি অসুস্থ করবার লাগে যেমন লাগে, তার নিতে নিতে আরো অসুস্থ হয়ে যায়। সন্ধ্যা করে আমরা আইতে মনে হয় 25 টাকা মনে সময় করে 100 টাকা যেমন লাগে। অ্যাক্সিডেন্ট তো তোমার প্রায়ই হয় রাস্তার উপরে। পরিবহন চালকদের অভিযোগ, সড়কের বড় বড় গর্ত এড়িয়ে চলতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছে ছোট যানবাহন। এতে যানবাহনের যন্ত্রাংশ দ্রুত নষ্ট হচ্ছে এবং মেরামতে গুনতে হচ্ছে অতিরিক্ত খরচ। আর গাড়ির অনেক ক্ষতি। গাড়ির অবস্থা আপনারা দেখলে বুঝতে পারবেন যে রাস্তার কি অবস্থা। বৃষ্টির সময় তো চলাই জানে রাস্তা দিয়ে। ভাই আমরা গাড়ি চালানো খুব কষ্ট হয়।
কষ্ট দিকে গাড়িতে 2 সপ্তাহ ধরে আইনি গাড়ি ঘোড়া চালাইয়া জীবন একবার নষ্ট, আমরা যেরকম জীবন শেষ, আমরা যাত্রীদেরও জীবন শেষ, গাড়ি ঘোড়ারও জীবন শেষ। দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কারের দাবিতে মানববন্ধন, পদযাত্রা সহ বিভিন্ন কর্মসূচি হয়েছে, তবুও প্রত্যাশিত সমাধান আসেনি। এদিকে এলজিইডি জানিয়েছে প্রায় 1,65,00,000 টাকা ব্যয়ে 4 কিলোমিটার সড়কের সংস্কার কাজ শুরু হয়েছে, তবে টানা বৃষ্টির কারণে কাজ আপাতত বন্ধ রয়েছে। রাস্তাটি কার্পেটিং এর কাজ শুরু হয়েছিল, ঠিকাদার কর্তৃক কার্পেটিং এর কাজ শুরু হয়েছিল, কিন্তু বৃষ্টিপাতের কারণে কাজটি বর্তমানে বন্ধ রয়েছে। বৃষ্টিপাত বন্ধ হয়ে গেলে সামনে ঠিকাদার কাজটি পুরোদমে শুরু করবে এবং রাস্তা স্পেশাল মতো সকল কাজ সম্পন্ন করা হবে। সব জটিলতা কেটে গিয়ে সড়কটি সংস্কারের কাজ শুরু হবে, এই পথের দুর্ভোগ কেটে যাবে এমন প্রত্যাশা সবার। ডিবিসি নিউজ ডেস্ক। শেরপুরে প্রায় 10.5 কোটি টাকা ব্যয়ে নির্মিত ডাম্পিং স্টেশন থাকলেও শহরের সব ময়লা আবর্জনা ফেলা হচ্ছে মৃগী নদীর তীরে। এতে নদীর পরিবেশ মারাত্মকভাবে দূষিত হওয়ার পাশাপাশি স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন আশপাশের বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, দুর্গন্ধে এলাকায় বসবাস ও চলাচলে কঠিন হয়ে উঠেছে। শেরপুর শহরের কালীগঞ্জ এলাকা দিয়ে প্রবাহিত হয়েছে মৃগী নদী। এই নদীর তীরে ব্যক্তি মালিকানাধীন জমি লিজ নিয়ে বছরের পর বছর ধরে শহরের সব বর্জ্য ফেলছে পৌরসভা। অথচ 2022 সালে শহরের অষ্টমীতলা এলাকায় কয়েক কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে আধুনিক ডাম্পিং স্টেশন। স্থানীয়দের অভিযোগ, পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা প্রতিদিন বিভিন্ন পাড়া মহল্লা থেকে বর্জ্য সংগ্রহ করে ট্রাকে করে এনে নদীর পাশে স্তূপ করে ফেলেন। এসব বর্জ্যের মধ্যে রয়েছে প্লাস্টিক, পলিথিন, গৃহস্থালী আবর্জনা, এমনকি মেডিকেল বর্জ্য। বৃষ্টির পানি কিংবা সরাসরি নদীতে মিশে এসব বর্জ্য দূষিত করছে নদীর পানি। এতে একদিকে যেমন জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে, অন্যদিকে হুমকিতে জনস্বাস্থ্য। ময়লার উপরে মাছি অন্য থাকে, এর জন্য আমাদের চলাফেরা করা খুবই অসুবিধাজনক। 4-5 গাড়ি করে 6-7 গাড়ি করে আইতাছে, আমরা খুব কষ্টে আছি, গরু খাইতেছে আর আমরা যাবার বাইরে গুনতে। এলাকাবাসীর প্রতিবাদের মুখে ডাম্পিং স্টেশনে কয়েকদিন বর্জ্য নেওয়া হলেও বর্তমানে আবারও নদীর তীরেই ফেলা হচ্ছে সব ময়লা। ডাম্পিং স্টেশন থাকার পরও নদীতে বর্জ্য ফেলা পৌর কর্তৃপক্ষের ব্যর্থতাকেই দায়ী করছেন অনেকেই। জলজ প্রাণীর সমস্যা হচ্ছে, কৃষি জমির উর্বরতা হারাচ্ছে, চলাফেরার কষ্ট হচ্ছে, স্বাস্থ্য ঝুঁকিতে পড়তেছে সেই ক্ষেত্রে, এবং জীববৈচিত্র্য আমরা হারিয়ে ফেলছি দিন দিন। বর্জ্যকে সম্পদে রূপান্তর করতে পারলে সংকট অনেকটাই কমবে বলে মনে করছেন পৌর কর্তৃপক্ষ। যতক্ষণ পর্যন্ত আমরা এই বর্জ্যটাকে সম্পদে পরিণত না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত এই বর্জ্য আমাদের জন্য বোঝা হয়ে থাকবে। আমরা এই ওয়েস্ট ম্যানেজমেন্টটাকে কিভাবে আরো সায়েন্টিফিক্যালি করা যায়, যেন জনগণ দুর্ভোগের শিকার না হয়, সেদিকে আমরা বিশেষ দৃষ্টি রাখবো এবং আমরা প্রয়োজন বোধে আমরা এই ব্যাপারে একটা প্রকল্প গ্রহণ করব। পৌর কর্তৃপক্ষের তথ্য মতে শেরপুর পৌর মহলের 9টি ওয়ার্ডে প্রতিদিন প্রায় 30 টন বর্জ্য উৎপন্ন হয়, যার মধ্যে অর্ধেক সংকুলন হয় অষ্টমীতলা ডাম্পিং স্টেশনে। ডিবিসি নিউজ ডেস্ক।